নমস্কার, আমি শ্রেয়সী। আপনারা দেখছেন সংবাদ ভারত। শুরু করছে আজকের নিউজ রুম। আর আজকের আমাদের নিউজ রুমের বিষয় হচ্ছে চীনা আগ্রাসন। আপনারা গতকালই যে খবর অবশ্যই দেখেছিলেন, ফের কিন্তু চীনা দৌরাত্ম্য ভারতীয় সীমান্তে। এর আগেও একাধিকবার চুক্তি ভেঙে অনুপ্রবেশ ঘটেছে ভারতে, এবং তারপর কিন্তু ফের আরও একবার কিন্তু চীনা অনুপ্রবেশ। শুধু অনুপ্রবেশই নয়, সেই সঙ্গে এক ভারতীয় ব্যক্তিকে অপহরণ করে চীনা সেনা, এমনটাই অভিযোগ উঠছে। মিরন তোমর নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে কিন্তু অপহরণ করেছে চীনা সেনা, এবং তারপরে কিন্তু ফের কিন্তু চীনা দৌরাত্ম্য আবারও স্পষ্ট হলো। একাধিকবার অনুপ্রবেশ ঘটেছে চীনা সেনার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনার ক্ষেত্রে আধুনিকীকরণ করা হয়েছে। বারবার এই চীনা দৌরাত্ম্য, সেই জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রোজই প্রতিনিয়তই জোরদার করা হচ্ছে, এবং আবারও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আমরা আরো বিস্তারিত জানবো এই বিষয়ে, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। পাকিস্তানে বড়সড় বিস্ফোরণের ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখবো। ইতিমধ্যে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছেছে, পাকিস্তানের লাহোর গেটে বড়সড় বিস্ফোরণ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, পাকিস্তানের লাহোর গেটে বড়সড় বিস্ফোরণ। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 22 জন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, পাকিস্তানের লাহোরে ফের বড়সড় বিস্ফোরণ। 3 জনের মৃত্যু হয়েছে, 22 জন গুরুতর আহত হয়েছেন, এবং লাহোরি গেটের আনারকলি বাজারে এই ঘটনা ঘটেছে, এবং সেই সঙ্গে বড়সড় বিস্ফোরণের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সংবাদ ভারতের পর্দায়। আহত হয়েছেন 22 জন, যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। ইতিমধ্যে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর আগেও কিন্তু একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরে, তবে আবারও কিন্তু সেই বিস্ফোরণের ঘটনা ঘটলো পাকিস্তানের লাহোরে, বড়সড় বিস্ফোরণের ঘটনা। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের ডেপুটি এডিটর উমরেজ খান। উমরেজদা, ঠিক কি ঘটেছে? উমরেজদা শোনা যাচ্ছে? আচ্ছা, যদি আরেকবার প্রশ্নটা করো। উমরেজদা, ঠিক কি ঘটেছে? উমরেজদা শোনা যাচ্ছে? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। ইতিমধ্যে কিন্তু 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 22 জন গুরুতর আহত। আমরা এর আগেও দেখেছি একাধিকবার কিন্তু পাকিস্তানে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং আবারও কিন্তু পাকিস্তানের লাহোরি গেটে কিন্তু বড়সড় বিস্ফোরণ। এবং আমরা আবারও যোগাযোগ করেছি টেলিফোন লাইনে আমাদের ডেপুটি এডিটর উমরেজ খানের সঙ্গে। উমরেজ দা, ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও। দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জন মারা গেছে এবং 22 জনেরও বেশি কিন্তু আহত রয়েছেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি জানিয়ে রাখি যে লাহোরি গেটের সামনেই এই আনারকালি বলে যে বাজার, সে বাজারের সামনে এই বিস্ফোরণ। সেই বিস্ফোরণ কিসের জন্য হয়েছে? বেশ কিছু মানুষ বলছেন যে সিলিন্ডার ব্লাস্ট, এবং বেশ কিছু মানুষ বলছেন টাইমার বোমা ছিল, যেটা রিমোট কন্ট্রোল দ্বারা কিন্তু ফাটানো হয়েছে। এই পুরো ঘটনা যদি দেখি, দেখো পাকিস্তানে কিন্তু একাধিক জায়গা রয়েছে, যেমন করাচি রয়েছে, লাহোর রয়েছে। এই সমস্ত জায়গা কিন্তু অনেকটা অনেক ব্যক্তি যারা থাকেন, তারা কিন্তু অনেক পয়সাওয়ালা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। সেখানে দেখা যাচ্ছে যে লাহোরে যে জায়গাটা আজকে ব্লাস্ট হয়েছে, এইখানে কিন্তু অনেক সেন্সিটিভ জায়গা, কারণ ভারতের লাগোয়া বর্ডারই কিন্তু লাহোর, এবং তার পাশাপাশি এখানে অনেকভাবে কিন্তু মিলিটারি থেকে শুরু করে পুলিশ কিন্তু অনেক মূল্যায়ন করা হয়। তার মধ্যে ব্লাস্টটা হলো কেন? এবং তোমাকে যদি জানিয়ে রাখি, দেখো বেশ কিছুদিন আগে এই লাহোরে কিন্তু অনেক কম বিস্ফোরণ, অনেক কম ঝামেলা হয়, কেন লাহোরে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তিটার নাম হচ্ছে হাফিজ সঈদ। আমরা সবাই জানি হাফিজ সঈদ মানে হচ্ছে লস্করে তাইবা, যে হেডকোয়ার্টারটা কিন্তু ওই লাহোরে রয়েছে। এটা একাধিকভাবে কিন্তু পুলিশ বা এখানকার আর্মি কিন্তু স্বীকার করেনি যে হাফিজ সঈদ ছিলেন কিনা বা থাকতেন কিনা, কিন্তু এই হাফিজ সঈদের গাড়িতেই কিন্তু একবার কিন্তু বম ব্লাস্ট হয়েছিল তার কার পার্কিং এ, যেখানে তার গার্ড মারা গেছিল। এবং আজকে যে ঘটনা ঘটেছে, হাফিজ সঈদের বাড়ি এখানে 5 থেকে 6 কিলোমিটার। যদি বলি যে হাফিজ সঈদ যেখানে থাকছে সেখানে বিস্ফোরণ করবে কেন, দেখো তথ্য যেটা উঠে আসছে, অনেক সংগঠন রয়েছে, তার মধ্যে কিন্তু একটা সংগঠন যেটা হচ্ছে লস্করে তাইবা, এরকম আরো অনেক সংগঠন থাকে যেখানে বলা হয় যে আমরাও কিন্তু তোমার থেকে অনেক শক্তিশালী, নিজের শক্তি দেখানোর জন্য ওর এরিয়াতে ব্লাস্ট করেছে, এমন কিন্তু পাবলিক সূত্রে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই গোটা
বিষয়টা নিয়ে যখন কার ব্লাস্টিং হয়েছিল বেশ কিছুদিন আগে ওই লাহোরে হাফিজ সাহিদের কার পার্কিং এর সামনে, সেখানকার পুলিশ কিন্তু হাফিজ সাহিদের কোনো নাম তোলেনি এবং ঠিক আর কিছুদিন পরেই কিন্তু আবারও কিন্তু ব্লাস্ট হলো কিন্তু এই আনারকালি বাজারে এখানে, এবং এই গোটা বিস্ফোরণ নিয়ে তদন্ত করতে আশা করি। এখনো পর্যন্ত কোনো তথ্য না উঠে এলো এই ঠিক কিন্তু লস্করে তাইবার দিকে আবারও আঙুল উঠছে, কিন্তু লস্করে তাইবার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাই কিন্তু ব্লাস্ট করেছে, নিজেকে প্রমাণ করার জন্য যে তারা শক্তিশালী। এই গোটা বিষয় নিয়ে তারা তদন্ত করছেন এবং তোমাকে আরেকবার জানিয়ে রাখি যে একেবারেই উমরেশ দা, বোঝাই যাচ্ছে যে একেবারেই পরিস্থিতি কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং যে এর আগে আমরা দেখেছি কিন্তু একাধিকবার এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তুমি যেরকমটা বলছো লস্করি তৈবা যোগ থাকতে পারে এমনটাই সম্ভাবনা উঠে আসছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর উমরেজ খানের সঙ্গে। অন্যদিকে আজকে নিউজ রুমে যে বিষয়ে আমরা নজর রেখেছিলাম, ফের চীনা অনুপ্রবেশ ভারতীয় সীমান্তে এবং ইতিমধ্যেই কিন্তু অরুণাচল প্রদেশের ভারতীয় এক নাগরিককে অপহরণ করেছে। ইতিমধ্যেই যে তথ্য সর্বশেষ যে আপডেট আমরা পাচ্ছি, ভারতীয় সেনার তরফে কিন্তু চীনা সেনার সঙ্গে হটলাইনে এই বিষয়ে কথাবার্তা হচ্ছে এবং ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এবং এই প্রথম নয়, একাধিকবার চীনা অনুপ্রবেশ ঘটছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু একাধিক শীর্ষস্তরে একাধিক তৎপরতা নেওয়া হয়েছে এবং আবারও সেই চীনা আগ্রাসন। আপনাদেরকে জানিয়ে রাখি, অরুণাচল প্রদেশে এই চীনা আগ্রাসন ঘিরে ইতিমধ্যে কিন্তু শীর্ষস্তরে তৎপরতা নেওয়া হয়েছে এবং জানিয়ে রাখবো আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু সেনাদের তরফে একাধিক তৎপরতা নেওয়া হয়েছে এবং কথা বলা হয়েছে হটলাইনে। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছে আমাদের প্রতিনিধি শিবনাথ মুখোপাধ্যায়। শিবনাথ, প্রথমে এই বিষয়টি জানতে চাইবো, আবারও চীনা আগ্রাসন অরুণাচল প্রদেশে এবং সেই সঙ্গে এই আগ্রাসনের সূত্রপাত ঠিক কোথা থেকে, যদি একটু বিস্তারিত জানাও। দেখো, আবারও চীনা আগ্রাসন যে কথাটা বললে সেই কথাটায় কিন্তু আমার একটু মতবিরোধ আছে। তার কারণ হচ্ছে এই যে চীনার যে বিষয়টা সেটা কিন্তু আজকের নয়, 1962-রও আগে থেকে কিন্তু এই চীনা আগ্রাসন ভারতবর্ষের বুকে চলছে এবং তা কিন্তু ক্রমাগত ধীরে ধীরে বাড়ছে। এবং বাড়ার কি ব্যাপার, তার কারণ হচ্ছে তুমি ইতিমধ্যেই জানো যে পাকিস্তান কিন্তু যথেষ্ট পরিমাণে মদদ দিচ্ছে। অর্থাৎ পাকিস্তান চীনকে মদদ দেওয়ার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চীনা সেনা ভারতীয় ভূখণ্ডে ইতিমধ্যেই ঢুকে গেছে এবং অরুণাচল প্রদেশের বহু গ্রাম কিন্তু এখন চীনা সেনাদের দখলে এবং বেশ কিছু গ্রামের তারা নামও পাল্টে দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলা যায় যে এই চীনের যে আগ্রাসন তা কিন্তু ক্রমাগত চলছে এবং আজও তার কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। যে ঘটনাটার কথা তুমি বলছিলে, সেই ছোট্ট বালক মিরন তারণ, যার বয়স 17 বছর, মানে এখনও কিন্তু সে সাবালক নয়, সে কিন্তু নাবালক। সে যে গ্রামটায় বাস করত তা কিন্তু একটা হাই অল্টিটিউডে, অর্থাৎ সেই জায়গা থেকে তারা পাশের গ্রামে গিয়েছিল, অর্থাৎ বেশ কয়েকটা ছেলে। এবং কেন গিয়েছিল, ওখানে যারা থাকে তারা মূলত শিকার করে, শিকার ধরে খায়, এটাই কিন্তু তাদের জীবন ধারণের মূল বিষয়। সুতরাং তারা কিন্তু গিয়েছিল পাশের একটি গ্রামে, যে গ্রামে ঢুকেছিল তারা শিকার করার জন্য, সেই গ্রামের কিছুটা অংশ নাকি চীন ভূখণ্ডের মধ্যে অবস্থিত এবং সেখানে একদল ছেলে যাওয়ার পরে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি সেটা হচ্ছে ওখান থেকে কিন্তু বাদবাকি সবাই পালিয়ে যায়, কিন্তু চীনা সেনার কবলে পড়ে যায় এই মিরাম তারণ নামে যে ছেলেটি 17 বছরে, এবং তাকে কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে কিন্তু ঘটনা যখন জানাজানি হয় তখন স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বিষয়টি ভারতীয় সেনাকে জানানো হয় এবং ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু চীনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং যে লাস্ট আপডেটটা আমাদের কাছে উঠে আসছে যে দুই সেনা মধ্যে কিন্তু হটলাইনে কথা হয়েছে, অর্থাৎ দুই সেনা প্রধানের মধ্যে হটলাইনে কথা হয়েছে এবং পরবর্তী কি সিদ্ধান্ত নেবে চীনা সেটা কিন্তু আমাদের অবশ্যই নজরে থাকবে। শ্রেয়সী।
একেবারে শিবনাথ দা, এবং সেই সঙ্গে আরো একটা বিষয় দেখা যাচ্ছে যে এর আগে কিন্তু একাধিকবার কিন্তু বারবার কিন্তু একসঙ্গে আলোচনায় বসেছে চীনের সঙ্গে, বারবারই কিন্তু আমাদের দেশের তরফে আলোচনায় বসা হয়েছে, এবং তারপরেও কিন্তু যে চুক্তি হয়েছে সেই চুক্তি কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না চীনের তরফে। বারবারই কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে বারবার আগ্রাসন হচ্ছে চীনের তরফে। একেবারেই, তার কারণ হচ্ছে তোমাকে যদি একটুখানি বলি আমি, সেটা হচ্ছে যে যতবার চীন কিন্তু এই ভারতবর্ষে আগ্রাসন চালিয়েছে ততবারই কিন্তু একটা কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা চালানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, কিন্তু চীন সরকারের উদ্দেশ্যে, এবং চীন দুই সেনাপ্রধানের মধ্যে কিন্তু অনেকবার বিভিন্নভাবে শান্তি রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া রয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু পরবর্তী সময় আমরা যেটা দেখতে পেয়েছি এই আলোচনা কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি। যখন তারা আলোচনায় বসেছে তার পরক্ষণেই কিন্তু চীন সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে ভারতীয় সেনার গায়ে হাত দিয়েছে, অথবা গুলি চালিয়েছে, অথবা ভারতীয় সেনাকে আহত বা নিহত করেছে। এটা কিন্তু আমাদের একদম সাধারণ ছবি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যেই ছোট্ট 17 বছরের বালককে চীনারা অপহরণ করেছে সেই বিষয়ে কিন্তু এখনও আলোচনা করছে, কিন্তু আমরা চাই সে দ্রুত তার ঘরে ফিরে আসুক। কিন্তু চীন কি করবে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং এই আগ্রাসনের বিষয়টি কিন্তু চীন অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন জায়গায়, তুমি আজকেও সকালে কিন্তু নাথুলাতে তুমি দেখবে যে চীনা সেনা কিন্তু ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেখানে কিন্তু হাতাহাতি করেছে ভারতীয় সেনার সঙ্গে। সুতরাং এই যে বিষয়, বিভিন্ন জায়গায় কিন্তু আগ্রাসন চালিয়ে যাচ্ছে চীনা সেনা, এইটা কিন্তু ক্রমাগত বাড়ছে। যদিও ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে এবং তারাও কিন্তু পুরো বিষয়টার উপরে নজরদারি চালাচ্ছে, এবং আগামী দিনে কি হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। শ্রেয়সী, একবারে শিবনাথ দা, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং আমরা যদি একটু নজর রাখি শুধুমাত্র ভারতে চীনের অনুপ্রবেশ নয়, পাকিস্তান কিছুক্ষণ আগেই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, পাকিস্তানে আবারও বিস্ফোরণের ঘটনা, এবং বারবার এইভাবে বিস্ফোরণের ঘটনা ঘটছে, এবং সেক্ষেত্রে পাকিস্তানের তরফে যারা নিজেরাই এভাবে বিপর্যস্ত তারাও কিন্তু বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, বারবার অনুপ্রবেশ করছে, একাধিক নাশকতামূলক কর্মকাণ্ড করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র চীনা নয়, চীন দেশ নয়, পাকিস্তান, এই দুই রাষ্ট্রের জেরে কিন্তু বারবার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হচ্ছে, আগ্রাসন হচ্ছে। তার আজ যেমন চীনের তরফে আবারও সীমান্তে তাদের দৌরাত্ম্য লক্ষ্য করা গেল, অপহরণ করলো একজন ভারতীয় নাগরিককে, এবং এর আগেও কিন্তু পাকিস্তানের তরফেও কিন্তু একাধিকবার আমরা কিছুদিন আগেই দেখেছি পাক সেনার সঙ্গে বারবারই কিন্তু যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে পাক সেনারা অনুপ্রবেশ করছে, এবং এইভাবে দুই রাষ্ট্রের তরফে কিন্তু বারবারই এই সীমান্ত লঙ্ঘন করা হচ্ছে, সমস্ত চুক্তি লঙ্ঘন করে। আমরা আবারও টেলিফোন লাইনে যোগাযোগ করেছি আমাদের ডেপুটি এডিটর উমরেজ খানের সঙ্গে। উমরেজ দা, বারবারই এই দুই রাষ্ট্রের দিকে আমরা যদি নজর রাখি, একদিকে চীন, অন্যদিকে আমরা লক্ষ্য করছি পাকিস্তান, যেখানে কিছুক্ষণ আগেই যে আপডেট আমরা তুলে ধরলাম, পাকিস্তানে আবারও বিস্ফোরণ, যেখানে যে রাষ্ট্র নিজেরাই বারবার অভ্যন্তরীণ বিষয় বারবারই বিপর্যস্ত, তারা কিন্তু বারবার অনুপ্রবেশ করছে, বারবার ভারতের উপর হামলা চালাচ্ছে। অন্যদিকে চীনেরও সেই একই বিষয় উঠে আসছে। ঠিক কোন রুট ম্যাপ তারা ফলো করছে, বারবার কিভাবে এইভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছে, এবং তাদের এই অবস্থানটা যদি একটু স্পষ্ট করো। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, এবং যে বিষয়টি উঠে আসছে একাধিকবার কিন্তু চীনা অনুপ্রবেশ, আর অন্যদিকে পাকিস্তানের দিকেও যদি আমরা নজর রাখি, ইতিমধ্যেই যে আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম, পাকিস্তানের লাহোরে বাজারের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ, এবং যে বিস্ফোরণে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে, 3 জন নাগরিকের মৃত্যু হয়েছে, 22 জন গুরুতর আহত, এবং যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ বিস্ফোরণ, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং বারবারই আমরা কিছুদিন পরপরই দেখি পাকিস্তানে একটার পর একটা হামলা, জঙ্গি নাশকতার ঘটনা ঘটে, কোথাও বিস্ফোরণ, এবং বহু সাধারণ নাগরিকের প্রাণ যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও পাকিস্তানে এইভাবে
বিস্ফোরণ ঘটেছে। এবং অন্যদিকে যদি আমরা চীনের দিকে যে বিষয় আজকে আমরা নিউজরুমে যে বিষয় আলোচনা করছি, চীনা অনুপ্রবেশ কিন্তু বারবারই ঘটছে সীমান্তে। আমরা দেখেছি আজ আবারও চীনা ফৌজে যে দৌরাত্ম্য, গতকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু ভারতীয় সেনার সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে। ভারতীয় সেনা চীনের সেনার সঙ্গে যোগাযোগ করেছে এবং অপহৃত ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনার সমস্ত রকম তৎপরতা শুরু করা হয়েছে ভারতীয় সেনার তরফে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ বুধবার অরুণাচল প্রদেশের আপাং সিয়াং জেলা থেকে মিরম তরুণ নামের ওই ভারতীয় নাগরিককে অপহরণ করেছিল লাল ফৌজ। এবং অপহরণের পর থেকে ওই ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক এবং কূটনৈতিক তৎপরতা। এবং সূত্রের খবর, কয়েকজন যুবক অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া এলাকার শিকার করছিল, সেই সময় আচমকাই লাল ফৌজ বাহিনী চড়াও হয় তাদের উপরে এবং বাকি সবাই পালিয়ে গেলেও ধরা পড়ে যায় মিরম তোমর। এবং অরুণাচল প্রদেশের সিয়াংয়ের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন ঘটনার পরেই খবর দেওয়া হয়েছে ভারতীয় সেনার আধিকারিকদের। এবং শুধু এই একজনই অপহরণ নয়, এর আগেও আমরা যদি নজর রাখি 5 ভারতীয় নাগরিককে অপহরণ করেছিল লাল ফৌজ। ইতিমধ্যেই ভারতীয় সেনার আধিকারিকরা কথা বলা শুরু করেছে চীনা সেনাবাহিনীর সঙ্গে এবং তারা সমাধান সূত্রে খোঁজ করছে যাতে ফিরিয়ে আনা যায় ওই ভারতীয় নাগরিককে। সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনার তরফে সব রকমের তৎপরতা শুরু হয়ে গেছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে তৎপরতা শুরু হয়েছে এবং হটলাইনে কথা শুরু হয়েছে যাতে ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা যায়। এবং বারবারই একাধিকবার কিন্তু চীনা অনুপ্রবেশ ঘটছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেনার তরফে একাধিক তৎপরতা নেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একাধিক তৎপরতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় সেনার উপর আধুনিকরণ করার প্রচেষ্টা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। ইতিমধ্যে গোয়াতে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চোখ রাখবো। मैं उनको रिक्वेस्ट करूंगा कि तृणमूल एमजीपी अलायंस को हर एक सीट से जिताओ, विजयी बनाओ और एक एमएलए तो क्या, एक वर्कर भी हमारा इधर से उधर नहीं जाएगा। ये पॉलिटिक्स हमें खत्म करनी है। जो लेन देन की पॉलिटिक्स गोवा में शुरू हुई है, जहां पे सिंगल लार्जेस्ट पार्टी एक पार्टी होने के बावजूद भी आधे एमएलए डिफेक्टो के दूसरे पार्टी में चला जाता है पैसे के लिए, लालच के लिए। जो लोग उनको वोट देके जिताया उनके बारे में नहीं सोच के अपना अपना परिवार और अपने आसपास के गिने चुने जो लोग हैं उनको, उनका भला कैसे हो, अपना भला कैसे हो, इसमें ही अगर वो लगे रहेंगे तो गोवा का भलाई कैसे होगा। दिस टाइम Mamata Banerjee and Trinamool Congress has made a clarion call and we have to take it on us. As I rightly said 3 months back before we entered Goa that we have the fire in our belly and we will defeat the BJP. और कांग्रेस जो ये नैरेटिव पुश कर रही है कि तृणमूल इज डिवाइडिंग एंटी बीजेपी वोट, आज देवेंद्र फडणवीस खुद कहा है कि प्रताप सिंह राणे के पास मैं गया हूं और बोला हूं कांग्रेस को मदद मत करो, बीजेपी को करो। ये मैं नहीं कह रहा हूं, ये फडणवीस साहब का स्टेटमेंट है। तो बीजेपी लीडर्स आर अप्रोचिंग कांग्रेस फंक्शनरीज इन द स्टेट, कांग्रेस स्टॉलवर्स इन द स्टेट, कांग्रेस हुजू इन द स्टेट, and it proves that BJP and Congress are in cahoots with each other. They are completely in hand in gloves. इसके लिए ये सब समझ ले, हम लोग के लिए समझना जरूरी है कि कांग्रेस को एक वोट देना यानी बीजेपी को एक वोट देना। हाथ में ही कमल बसता है, उसको उखाड़ना है और गोविंदजी नवी सकाल को जिताना है। दो फुलंचो काल, गोविंदजी नवी सकाल। मैं सबको अनुरोध करूंगा
कि इस वहम में, इस मिस कम्युनिकेशन का शिकार ना हो, जहां पे सब कांग्रेस के लीडर्स आके कह रहे हैं कि तृणमूल didn't made any concrete offer to us. What more concrete do you need if the vice president is going to your place and asking you to rise above your own political petty interest and stitch and formulate an alliance for the sake of people at large and for the sake of every Goans? And then you said we didn't have any concrete talks. There has to be a limit to hypocrisy. There has to be a limit to a poker face. They think they can mislead the public at large with their incessant lies. But that is not going to happen. And I put this on record again. If we are lying, Mr. Chidambaram should slam a defamation notice on Trinamool Congress. Then we will put out more records in public. That who walked that extra mile for the sake of Goans? Who took that extra effort? Who rose above their own self-interest and kept their egos aside and make sure that Goa is freed away from the clutches of corruption? It is the Trinamool Congress. If you have the guts, slam a defamation notice to me or the party. I will take you to court and I will bring more evidence and I'll bring more documents and make them public and let the people see who walked that extra mile. Is it the Congress or is it the Trinamool Congress? They have to understand they cannot mislead the public at large when Trinamool is in the political fray. कोई और राजनीतिक दल होता चुपचाप बैठ गया होता, हम चुप नहीं बैठेंगे। जब जनता को आप गुमराह करने की कोशिश कर रहे हो, we will fight till the last drop of our blood, but we will not let you fool the people. आपके अगर कोई सवाल है तो आप पूछ सकते हैं। मैं इतना विनती करूंगा, एक एक करके पूछिए बस, और अपना पब्लिकेशन का नाम और अपना नाम बता दें। शाम सूर्या नाइक गोवन वार्ता लाइव। आपको कोंकणी में पूछना है, आप कोंकणी में पूछिए। हिंदी जी। आपका डेप्यूटी chairperson had gone to Chidambaram's house, you said, नेशनल वाइस प्रेसिडेंट national vice president, जी, on 10th of December. Sorry, 24th of December. 24th Yes. of December at 1:30 p.m. 1:30 p.m. What was the deal? There was no deal. We didn't go to seal a deal. We went there. Who seals a deal? Where either of the parties are benefited. We went to talk because we want the people of Goa to be benefited. There was no deal on the table. Just because we wanted to make sure that Trinamool is walking that extra mile, और तृणमूल का ईगो के लिए तृणमूल कांग्रेस जा नहीं रहा है, ऐसा बात ना हो, इसलिए हम गए। और ऐसे बहुत सारी चीजें हुआ है। मैं इसलिए कह रहा हूं ना कि भाई उनको अगर दिक्कत है तो उनको बोलिए, एक नोटिस भेज देगा, एक मामला करेगा, एक केस करेगा। We will bring more evidence in public domain. They are misleading the public at large, and they are saying that they are sufficient enough to defeat the BJP. बहुत अच्छी बात है। हम तो चाहते हैं बीजेपी को हराया जाए। कांग्रेस कह रहा है कि कांग्रेस का वोट बांटने तृणमूल आ रहा है। ऐसी अगर बात होती हम तो पहले पंजाब जाते। कांग्रेस को हराना हो तो हम तो पहले छत्तीसगढ़ जाते। जहां जहां पे कांग्रेस की सरकार है, आप मानो राजस्थान जाते, पंजाब जाते, छत्तीसगढ़ जाते, जहां कांग्रेस मजबूत है वहां जाते। हम गए कहां गए? हम त्रिपुरा गए जहां पे बीजेपी रूल कर रही है। हम आए गोवा आए जहां बीजेपी रूल कर रही है। हम मेघालय गए जहां पे इंडिया के अलायंस रूल कर रही है। हम जिस जिस स्टेट में जाएंगे जहां पे बीजेपी स्टेट को खत्म किया है, लोगों का डेमोक्रेटिक राइट्स छीना है, स्टेट को करप्शन में डुबो दिया है, हम उस स्टेट में जाएंगे और उस स्टेट में बीजेपी के साथ आंख में आंख रख के लड़ाई करेंगे। ये जो नैरेटिव कांग्रेस पुश कर रहा है कि कांग्रेस को दबाने के लिए, कांग्रेस को वीक करने के लिए तृणमूल आई है, अगर ऐसी बात होती तो मैं पंजाब नहीं जाता। अगर ऐसी बात होती तो मैं राजस्थान नहीं जाता। तो ये सोचने वाली बात है। वो ये प्रोपेगेंडा फैलाने की कोशिश कर रहे हैं। The people of Goa have to be smart enough and understand what is best in their interest, and they know what is right and what is wrong.
बीजेपी को हराने के लिए अलायंस करने के लिए आपका प्रपोजल क्या था, वही पूछ रहा हूँ, क्या प्रपोजल सर मैं वही आपको कह रहा हूँ कि प्रपोजल ये है कि हम लोग पहले साथ में आए। मैं आपको अगर घर में डिनर के लिए बुलाऊंगा तो आप मानेंगे, तभी मैं ये कहूंगा ना कि चलिए 8 बजे आइए या 8:30 बजे आइए। आप वेजिटेरियन है कि नॉन वेजिटेरियन है, आप दाल खाएंगे कि चावल खाएंगे, वो बात तो आगे होगा। when you are not agreeing to agree, when you are not interested to stitch an alliance, वो बात आगे कैसे बढ़ सकती है जी? Mr. Banerjee, Ritesh from ETV One भारत। by one, please. Ritesh Yes. from ETV भारत। सर पहला सवाल है कि आपने जो गोवा के बड़े लीडर लिए ये लुइजन फलेरो एंड अलेक्स रेजिनाल्ड ने कांग्रेस से तृणमूल में आ गए, बाद में उन्होंने इस्तीफा दे दिया जी। सो उसकी वजह क्या थी? और सेकंड, आज लुइजन फलेरो 2 दिन से नाराज है बिकॉज उनका जो नावेली मतलब ये था कॉन्स्टिट्यूंसी है, उनको वहां से हटाकर फातोडा में डाला गया, जहां से वो जीत के आने की चांसेस कम है। तो ये क्या पॉलिटिक्स चल रहा है अभी गोवा में? कौन सा सवाल का जवाब पहले दूं, एक की दो? फर्स्ट पहले आप क्या चाहते हो कि रेजिनाल्ड वाला दूं कि रेजिनाल्ड। फलेरो साहब का दूं? रेजिनाल्ड। एक चीज ये है कि तृणमूल जब प्रयास किया गोवा में पार्टी बनाए और गोवा के हक में लड़ाई की जाए, तो ऑब्वियसली वी हैव टू स्टार्ट फ्रॉम द स्क्रैच, वी हैव टू स्टार्ट फ्रॉम जीरो। तो स्वाभाविक है कि दूसरे पार्टी के लोग ही आएंगे, क्योंकि कोई ना कोई अपना पॉलिटिकल एफिलिएशन के साथ किसी ना किसी पार्टी के साथ जुड़े हुए हैं। तो इसमें बहुत लोग हमारे साथ आए, जुड़े। आप कौन रहना चाहते हैं, जैसे मैंने पहले कहा कि वी हैव टू कीप आवर इंटरेस्ट aside and keep the public's interest and treat them as priority. We have to understand कि लोगों के जो मुद्दे हैं उसके लिए हम लड़ाई कर रहे हैं, अपने लिए लड़ाई नहीं कर रहे। अब किसी को अगर लगता है कि यहाँ रहूंगा तो मेरा नुकसान है, भले ही पार्टी जीत जाए नुकसान मेरा है, और मेरा जो वेस्टेड इंटरेस्ट है वो सर्व नहीं होगा, हो जाएगा। ऐसे लोग अगर और जाना चाहे जा सकते हैं, उसमें क्या फर्क पड़ता है? दरवाजा तृणमूल का खुला हुआ है। जो गोवा के हक के लिए लड़ना चाहते हैं वो तृणमूल में रहे, और जो अपने हक के लिए लड़ना चाह रहे हैं वो जाए। Mr. Banerjee, Mayura from the Indian Express. My first question is that when the Trinamool first came to Goa, they said that they were confident and no alliance. Subsequently, an alliance was formed with MGP, and now, like you said, there is a clarion call for all like-minded parties to come together. Was this an afterthought? And This was never an afterthought. I'll tell you why. Because as I said, we started in October. Mamata Banerjee came to Goa for the first time in October end. She made a public call saying every like-minded party should come together. It is the chairperson who gives that call. You see her speech on the last week of October itself. I mean, intervening October and November, either last week of October or first week of November. I don't remember the exact date. So it is there in public domain for everyone to see. She gave that call. She interacted with the media. She met people from all walks of life and said this publicly, that I want every like-minded parties to come on board. We have to rise above our own political interest and make sure that we are able to usher in a new dawn for the sake of people of Goa. And if you say that you have already made a concrete offer to the Congress, who will lead this alliance if at all you stitch one with I like-minded cannot parties? answer any hypothetical question. First, if they don't agree, No, what is your offer? Ma'am, I cannot name a kid who is not born. You have to understand. जो बच्चा पैदा ही नहीं हुआ, मैं उसका नाम कैसे रखूं? And if this alliance doesn't take shape, will TMC, MGP still be in a position to win? Of course, we are here to win. Do you think we are fighting the election to lose? We are here to win. I'm telling you and putting this on record again. Trinamool is fighting it all out, and Trinamool is the only party fighting the BJP on ground. And we are here to usher in a new dawn and win the state lock, stock and barrel for the people of Goa. सर मेरे सेकंड सवाल का जवाब नहीं मिला। लुइजन हाँ, फलेरो आपका- को जी लुइसिन फिलोरियो का जो आपका सवाल है, आपने कहा कि 2 दिन से वो बड़े नाराज है। ऐसा तो मुझे नहीं लगता, मैं तो कल भी उनसे मिला। पार्टी अगर उनको आपको लग रहा है कि उनके अंदर कुछ रिजर्वमेंट है, ऐसा इंस्टेंसेस मुझे नहीं मिला कि भाई टिकट मिलने के बाद भी किसी में रिजर्वमेंट या डिसेंट रहता है। टिकट ना मिलने की वजह से बहुत लोगों में गिले शिकवे चलते रहता है, रिजर्वमेंट होता है, पर टिकट मिलने के बाद, एंड मिस्टर फिलेरियो इज अ वेरी सीनियर मेंबर, ही वाज द फर्स्ट वन टू कम एंड टेक फ्लैग फ्रॉम ममता बनर्जी, and who has he been pitched against? He is fighting against the betrayer in chief in Goa politics, Mr. Vijay Sardesai. I tell this again, betrayer in chief. Let him slam a legal notice to me. As the English saying goes,
fool me once, shame on you. Fool me twice, shame on me. So the people of Goa has to understand that this traitors needs to be defeated and ousted. And what better way than having senior leaders like Mr. Filerio coming and leading the charge and leading the battle from forefront. So why are you calling him Because he has betrayed the people's mandate. You have seen. Everyone knows. आगे बड़ा पढ़ने तो सर प्रोडक्ट मीडिया से लोकल न्यूज चैनल जी जी सर, आपका अलायंस है एमजीपी के साथ, तो सीट शेयरिंग के बारे में कुछ बता सकते हैं? मतलब कितने सीट्स के लोग हैं? नहीं, सीट शेयरिंग वही 31-9 का बात हुआ है, अभी उतना ही होगा। 31 तृणमूल लड़ेंगे, 9 एमजीपी लड़ेंगे। एनी कॉन्स्टिट्यूंसीज डिसाइड हुए हैं? कॉन्स्टिट्यूएंसी हमने तो रिलीज किया, उसके बाद जब सेकेंड लिस्ट निकलेगा तो सारा हो जाएगा, तब देख 2-4 दिन के बाद। Sir, coming back to Mr. Palero, he's only he has expressed displeasure, saying that he has expressed it, saying that his consent was not taken when his name was announced. Sorry, His he was there in cons- the press conference. You all were there. He was there, but See, he is a soldier of the party. He has told me I will do whatever it takes, what the party asks me to do. So he has been fielded against the biggest traitor who has started this politics and trend in Goa. And as I said, what better way to oust them and defeat them with Mr. Filerio coming and taking the charge and leading the party from the forefront. अभिषेक जी, एक सवाल था कि आज बीजेपी की 34 कैंडिडेट्स की लिस्ट घोषित हुई है, जिसमें उत्पल पर्रिकर को अभी तक जगह नहीं मिली है। उनको कन्विंस करने की कोशिश जारी है, 2 ऑल्टरनेटिव्स उनके पास रखे गए, लेकिन उनका कहना है कि वो पणजी से ही चुनाव लड़ेंगे। तो अगर वो पार्टी छोड़ते हैं तो तृणमूल में उनका ये तो उनका इंटरनल डिस्प्यूट है। मैं तो मेरा कहना या टिप्पणी करना इसमें ठीक नहीं है, पर ये बीजेपी हैज एस्टैब्लिश्ड दिस फैक्ट दैट बीजेपी ओनली बिलीव्स इन द यूज एंड थ्रो पॉलिसी। मनोहर पारिकर का जो सार्वजनिक जीवन का इम्पोर्टेंस है वो कहाँ तक है वो सबको पता है, एंड दैट इज नॉट ओनली restricted within the boundaries and yardsticks of Goa. Parikar साहब is known to every Indian. अब वो नहीं रहे तो वही अब किसको पिच किया है आप देख लीजिए। मतलब ऐसे ऐसे लोगों को वो लड़ा रहे और फिर बोलता है हम लोग गोवा में डबल इंजन सरकार लाएंगे। अरे डबल इंजन सरकार अगर है तो 26,000-30,000 करोड़ का डेट में क्यों है? डबल इंजन सरकार अगर है तो गोवा का रास्ता इतना खराब क्यों है? हेल्थ इंफ्रास्ट्रक्चर इतना खराब क्यों है? टूरिज्म सेक्टर में कोई बदलाव क्यों नहीं आया? माइनिंग में इतना करप्शन क्यों है? अनएम्प्लॉयमेंट रेट इतना ज्यादा क्यों है? ये सब सवाल, these are the tough questions which people are asking. अभिषेक जी, एक सीधा सवाल है, अगर उत्पल पर्रिकर इंडिपेंडेंट चुनाव लड़ते हैं तो तृणमूल उनके सामने कैंडिडेट देगी क्या? वो तो बात का बात है, वो हाइपोथेसिस क्वेश्चन हो गया, वो देखी जाएगी। अगर वो उस तरीके से अगर उनको लगता है कि वो इंडिपेंडेंट चुनाव लड़ना चाहता है, बिकॉज मैं अकेला तो ठीक नहीं कर सकता, इट्स अ पार्टी, वो एक लोकतांत्रिक दल है, 10 जन 15 जन जो कमेटी के लोग हैं उनको बैठ के तय करना पड़ेगा कि क्या होना चाहिए क्या नहीं होना चाहिए, and as and when we'll be able to reach to a consensus, the media will be duly notified. Arvind Palera has agreed to contest elections from Patoda, His name is there. What does that but say? he is angry. But he was there in the press conference. binding on him, would you reconsider? Is there any would you reconsider? Sorry. Will that his suggestion will be taken into account? Will you reconsider his request or is it binding on him? What reconsideration you're asking for? Whether you will reconsider because he wants to opt out. Means Has he told you? he said my consent was not taken. He was there in the press conference. I met him yesterday also. When he has made it very clear he is a loyal soldier of the party and he wants to lead the battle from the forefront. And the party has made him the senior vice president. He has been nominated as a senior member to Rajya Sabha. Even after all that, he has said that I don't need anything. I want to fight it for the sake of every Goan in the state. So that is why I am telling and reiterating the fact that what better way than Mr. Filerio coming in the forefront and leading the charge and defeating the betrayer in chief of Goa. Mustafa from India Today, Devendra Fadnavis said that TMC has come to Goa with a suitcase saying that leaders are here for sale. What do you have to say? দেখছিলাম গোয়াতে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যেরকমটা বলছিলেন যে গোয়াতে এবং তৃণমূল সরকারের
রাজনৈতিক যে পদক্ষেপ আগামীতে আমরা দেখেছি, এর আগেও জাতীয় স্তরে জাতীয় মুখ হওয়ার ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ নিয়েছেন এবং আগামীতে গোয়ার ক্ষেত্রে ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছেন এবং তারা কতটা আত্মবিশ্বাসী জাতীয় স্তরে নিজেদের জায়গা গঠনের ক্ষেত্রে, সেই সমস্ত কিছুই কিন্তু সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আজকে যে বিষয়ে আজকে আমাদের নিউজরুম চীনা আগ্রাসন এবং যে বুধবার অর্থাৎ গতকাল যে ছবি ধরা পড়েছে চীনা সেনার যে দৌরাত্ম্য, যেখানে এক ভারতীয় নাগরিককে অপহরণ করেছে, ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে ভারতীয় সেনার মধ্যে এবং আমরা ইতিমধ্যেই দেখেছি কিন্তু ভারতীয় সেনার তরফে হটলাইনে কিন্তু চীনা সেনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং এটা প্রথম নয়, এর আগেও কিন্তু একাধিকবার চীনা দৌরত্ব লক্ষ্য করা গেছে, চীনা অনুপ্রবেশ ঘটেছে এবং শুধুমাত্র অরুণাচল সীমান্ত দিয়েই নয়, সিকিম সহ একাধিক সীমান্ত দিয়ে কিন্তু চীনা অনুপ্রবেশ ঘটেছে এবং ভারতীয় সেনার সঙ্গে এই নিয়ে কিন্তু একাধিকবার আলোচনায় বসা হয়েছে। সেখানে কিন্তু চুক্তি হলেও সেই চুক্তি কিন্তু বারবারই লঙ্ঘন করা হয়েছে। আবারও চীনা আগ্রাসন এবং আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি শিবনাথ মুখোপাধ্যায়। শিবনাথদা, 13তম যখন বৈঠক হয়েছে চীনাদের সঙ্গে ভারতীয়দের, সেই বৈঠকের পরও কিন্তু কোনো রকম সমাধান সূত্র বেরোয়নি। কেন কোনো সমাধান সূত্র বেরোচ্ছে না এবং চীনারা কেন বারবার চুক্তি লঙ্ঘন করে বারবার অনুপ্রবেশ ঘটাচ্ছে? দেখো, প্রথমেই বলে রাখি যে তুমি যে প্রশ্নটা করলে যে কেন সমাধান সূত্র বেরোচ্ছে না, 1962-রও আগে থেকে এই সমস্যা চলছে। অর্থাৎ আমি যদি বলি সমস্যা তাহলে সমস্যা, আর আমি যদি বলি সমস্যা নেই, সত্যিই সমস্যা নেই। আজকে এই আমার বাড়িতে যদি কেউ অন্য ব্যক্তি এসে দাবি করে যে এটা তোমার নয়, তুমি বেরিয়ে যাও, এটা ভাই আমার বাড়ি, সেটা তো হতে পারে না। তার কারণ যদি একটা বাড়ি থাকে তাহলে তার কাগজপত্র থাকবে, তাহলে তার একটা নকশা থাকবে, অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবে আমি বা সে যে বলছে তুমি বেরিয়ে যাও এটা আমার বাড়ি, তার কাছে কাগজপত্র থাকতে হবে, নয়তো আমার কাছে কাগজপত্র থাকতে হবে, অর্থাৎ একটা বৈধ কিছু একটা নথি থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে বরাবরই দেখা যাচ্ছে যে চীন দাবি করছে যে বিভিন্ন জায়গায় ভারতীয় ভূখণ্ডে তাদের জায়গা রয়েছে এবং তারা একটু একটু করে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং জায়গাগুলো দখল করার চেষ্টা করছে এবং এই খেলাটা কিন্তু এই প্রথম নয়, 1962-রও আগে থেকে কিন্তু চীন এই খেলাটা চালিয়ে যাচ্ছে। এবং রিসেন্টলি তুমি জানো যে পাকিস্তানকে হাতিয়ার করে তারা কিন্তু ভারতের ওপরে একটা চাপ সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু রাস্তা ব্রিজ তৈরি করছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রক পুরো বিষয়টি নজরদারি করছে। তোমাকে একটু বলে রাখি যে 2020 সালের সেপ্টেম্বরে এই যে ঘটনাটা মঙ্গলবার ঘটেছে, সেই ধরনের একটি ঘটনা কিন্তু 2020 সালে ঘটেছিল। সেবারও পিএলএ অরুণাচল প্রদেশের উচ্চ সুবানসিরি জেলা থেকে 5 যুবককে অপহরণ করেছিল এবং প্রায় 1 সপ্তাহ পর তাদেরকে ছেড়ে দেয়। সেখানে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত চীনের সঙ্গে 3400 কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ভাগ করে নিয়েছে ভারত। সর্বশেষ ঘটনাটি এমন একটি সময় এসেছে যখন ভারতীয় সেনাবাহিনী 2020 সালের এপ্রিল থেকে পূর্ব লাদাখের পিএলএর সাথে একটি স্ট্যান্ড অফে নিযুক্ত রয়েছে। ফ্রিকশন পয়েন্টগুলো এখনও পর্যন্ত উভয় পক্ষের কর্মকর্তারা 14 দফা সামরিক পর্যায়ে আলোচনা করেছেন, যদিও এখন পর্যন্ত সীমান্ত নিয়ে কোনো সমাধান পাওয়া যায়নি। অর্থাৎ তুমি যে প্রশ্নটা করেছিলে তার উত্তরটা পেলে, অর্থাৎ সমাধান কিন্তু করার চেষ্টা করা হচ্ছে না, বিষয়টাকে জিইয়ে রাখা হচ্ছে। সেই কারণেই কিন্তু এই সমস্যা কোনোদিন মিটবে বলে মনে করা হচ্ছে না। এটা কিন্তু বিশেষজ্ঞ মহল তাই মনে করছে। একেবারে শিবনাথা, তুমি আমাদের সঙ্গে থাকো এবং যে সমাধান সূত্র খুঁজে বার করা হচ্ছে এবং তুমি যে বিষয়টা বলে, এবং সেক্ষেত্রে ভারতীয় সেনার তরফে কিন্তু আমরা তৎপরতা দেখেছি এবং ভারতীয় সেনা কিন্তু একাধিকবার সেই তৎপরতা আমাদেরকে দেখিয়েছে এবং এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যখনই চীনা অনুপ্রবেশ ঘটলো অরুণাচল প্রদেশে, সেখানে অপহৃত নাগরিককে ফিরিয়ে আনার জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু একাধিক তৎপরতা নেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনার তরফে কিন্তু কোনো রকম তৎপরতার অভাব দেখা যাচ্ছে না। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রককে
ক্ষেত্রে একটা বড়সড় অবস্থান নিতে হবে, কেননা এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও একাধিক, বা তুমি যেরকমটা বললে 1962 সাল থেকে কিন্তু শুরু হয়েছে, বা তারও আগে থেকে কিন্তু শুরু হয়েছে এই চীনা আগ্রাসন। সেই জায়গায় দাঁড়িয়ে এই তৎপরতা কিন্তু অনেক আগে থেকেই নেওয়া উচিত ছিল, কেননা শুধুমাত্র অরুণাচল প্রদেশ নয়, ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু চীনা অনুপ্রবেশ ঘটেছে এবং ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ঘটছে, কেন ঘটছে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ঘোরাফেরা করছে। এবং আমরা ইতিমধ্যেই কিন্তু যে বিষয়টা তুলে ধরলাম, বিভিন্ন জায়গাতেই কিন্তু আপনাদের সামনে যে বিষয় তুলে ধরেছিলাম, এর আগেও কিন্তু ভারতীয় সেনার সঙ্গে চীনা সেনার কিন্তু রীতিমতো লড়াই লেগেছিল, সেখানে বেশ কিছু ভারতীয় সেনার কিন্তু মৃত্যুও হয়েছিল, নিহত হয়েছিলেন বেশ কিছু ভারতীয় সেনা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে যে কোথায় গিয়ে এই নিরাপত্তা ব্যবস্থা, কোথায় গিয়ে আঁটোসাঁটো করতে হবে, একটা রুট ম্যাপ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু প্রশ্নচিহ্নটা যতই দিন যাচ্ছে আরোই জোরালো হচ্ছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি সামরিক বিশেষজ্ঞ উৎপল ভট্টাচার্যের সঙ্গে। দেখুন, এটা প্রায় রুটিনে দাঁড়িয়ে গেছে অরুণাচল প্রদেশে। ওইখানের সঙ্গে অরুণাচল প্রদেশের আপনি জানেনই আমাদের সব জায়গাগুলোর ওরা আলাদা আলাদা নাম দিয়ে দিয়েছে, মানে এটা একটা রুটিনে দাঁড়িয়ে গেছে। তা সেই সব যখনই হয়, যখনই এরকম ধরনের কিছু কথাবার্তা হয়, তখন কিছু বিদেশ থেকেই পেট্রোলিং হয়। বিদেশ থেকে যখনই পেট্রোলিং এ যায়, আসে অন্যকে একজনকে ধরে তার জন্য এটাকে পলিটিক্যাল জার্গনে যেটাকে বলে ওয়ান আপ ম্যানশিপ দেখানোর চেষ্টা হয়। তো সেই করেছে। আবার সেই ফ্ল্যাগ মিটিং হয় লোকাল কমান্ডার্স আর দ্য ব্যাটালিয়ন কমান্ডার্স লেভেলে, ফ্ল্যাগ মিটিং হয়, তারপরে হয়তো এক্সচেঞ্জ হয়। এখন চীনের সঙ্গে সব দিক দিয়ে ইস্টার্ন লাদাখেও কোর কমান্ডার্স লেভেলে তো মিটিং হচ্ছে, দেখেছেন নিশ্চয়ই। 24তম মিটিং হয়ে গেল সম্প্রতি, গত সপ্তাহতেই শেষ হলো, যেটা চুসুল মল্ডোতে হয় বা চাইনিজ সাইডে হয়েছিল। আর ওরা হট স্প্রিং এর কাছে আমাদের যেখানে গত বছর সেপ্টেম্বর মাসে আমরা যেটা অকুপাই করে নিয়ে রেখে দিয়েছি, তার জন্য দে আর ভিউইং টুয়ার্ডস আওয়ার বর্ডার থ্রু গালওয়ান, যেখানে ওরা মিসঅ্যাডভেঞ্চার করেছিল 1.5 বছর আগে, সেটা খুব অসুবিধা হয়ে গেছে। তো এইগুলো আর কি যাকে বলে হাত ঘোরানোর ট্যাকটিক্স। এটা হয়তো ঠিক হয়ে যাবে, কিছু ফ্ল্যাগ মিটিং হবে, তারপরে তার 2-3 দিন বাদে ওই ছেলেটাকে ছেড়ে দেবে যাকে দিয়ে ধরেছে। তো আমরাও একদম নীরবে বসে নেই, এরকম অ্যাগ্রেসিভ পেট্রোলিং যখন ওরাও করে আমরাও হাত মোড়ার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন, পিএলএ পিপলস লিবারেশন আর্মি, ওরা আমাদের ইন্ডিয়ান আর্মি টু আর্মি, they have realized that they cannot do much. Yes, their navy is a great thing. PLA Navy in Indian Ocean and Chinese, ওরা ইন্দোনেশিয়ার জলেও ঢুকে আছে, থাইল্যান্ডের জলেও ঢুকে আছে, মানে সব they are dominating the ports and harbors of Sri Lanka, dominating the ports and harbors of Pakistan, হাম্বানটোটা থেকে আরম্ভ করে সব কিছু। কিন্তু as far as army is concerned, ওরা বুঝতে পেরেছে গালওয়ান থেকে আমাদের 20 জনকে মেরে ওদেরও 28টা হেলিকপ্টার গিয়েছিল ওদিক থেকে। মানে there are enough evidence, ওদের গ্লোবাল নিউজ যেটা, সেটাকে স্বীকার করুক বা না করুক, there is enough evidence that their casualties are much more. তো সেই জন্য এইগুলো মানে ওরা করতে থাকে। আর ওদের উপর প্রেশারও প্রচুর থাকে, that show us on the ground what you have done against it. আমাদেরকে বললেন সামরিক বিশেষজ্ঞ উৎপল ভট্টাচার্য। এবং সেক্ষেত্রে সীমান্তর ক্ষেত্রে এই অনুপ্রবেশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন রুট ম্যাপ, কোন পথ অনুসরণ করছে ভারতীয় সেনাদের ক্ষেত্রে, এই বিষয়টাতে গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন। এবং যে বিষয়টা কিন্তু বারবারই তুলে ধরা হচ্ছে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এরপরই কিন্তু আপনার একাধিকবার কিন্তু তৎপরতা নেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। এবং শুধুমাত্র গতকালের ঘটনা নয়, এর আগেও 5 ভারতীয় নাগরিককে অপহরণ করেছিল লাল ফৌজ। ইতিমধ্যেই ভারতীয় সেনার আধিকারিকদের কথা শুরু করেছে, সেই সঙ্গে চীনাদের সঙ্গে কথা হয়েছে। আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো
টেলিফোন লাইনে ইতিমধ্যেই আমরা যোগাযোগ করেছি আমাদের সিনিয়র রিপোর্টার এবং প্রতিনিধি সুকান্ত মৈত্রের সঙ্গে। সুকান্ত দা, এই যে চীনা অনুপ্রবেশ, এই ব্যাপ্তি কিভাবে এবং কোথা থেকে একটু যদি ডিটেলে জানাও। সর্বপ্রথম দেখো শ্রেয়সী, চীনা এই আগ্রাসন এটা কিন্তু চীনের একটা পরিকল্পনার অংশ। চীন এটা অস্বীকার করার জায়গা নেই যে চীন এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক শক্তি, সেটা তারা নিজেকে পরিণত করেছে। এবং চীনের আগ্রাসনেরও দুটো দিক আছে, একটা হচ্ছে আর্থিক, আর একটা কিন্তু সামরিক নয়, রাজনৈতিক। মানে যেটাকে আমরা সামরিক বলে মনে করছি যে সামরিক আগ্রাসন, এটা কিন্তু অ্যাকচুয়ালি সামরিক আগ্রাসন না, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। এবার চীনের লক্ষ্য কিনা, চীনের লক্ষ্য হচ্ছে বৃহৎ শক্তির স্বীকৃতিটা পাওয়া, এবং সেই স্বীকৃতি পেতে গিয়ে গোটা চীন সাগর, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, গোটা দক্ষিণ পূর্ব এশিয়া, গোটা পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া, ভারত সহ, মালদ্বীপ সহ, শ্রীলঙ্কা সহ এই গোটা অঞ্চলটাতে নিজের প্রভুত্ব স্থাপন করা। এটা হচ্ছে আমেরিকাকে তাদের চ্যালেঞ্জ। আর্থিকভাবে যেমন তারা চ্যালেঞ্জ জানিয়েছে, বিজ্ঞানের দিক থেকে চ্যালেঞ্জ জানিয়েছে, সামরিক উন্নয়নের দিক থেকে চ্যালেঞ্জ জানিয়েছে, এই রাজনৈতিক এবং ভৌগোলিক ভাবে এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু আমেরিকাকে নয়, এই চ্যালেঞ্জটা গোটা বিশ্বের কাছে, বিশেষ করে ভারতের কাছে। কারণ ভারত তার অত্যন্ত একেবারে নিকটতম প্রতিবেশী, পাহাড় পেরোলেই, হিমালয় পেরোলেই ভারত। বেশ কিছু অঞ্চল ভারতের, যেমন লাদাখ অঞ্চল, লে লাদাখ, এবং নেপালের সংলগ্ন যে সীমান্ত, চীন নেপাল সীমান্ত, চীন ভুটান সীমান্ত, সিকিম, অরুণাচল প্রদেশ, এই অঞ্চলগুলোকে চীন তার নিজের বলে দাবি করে। এই দাবির শুরু চীন যখন স্বাধীন হলো 1947 সালে, তখন এই দাবিগুলো ছিল না। 1950 সালে যখন চীন তিব্বত আক্রমণ করলো এবং দলাই লামা পালিয়ে এসে ভারতে আশ্রয় নিলেন, ভারত যখন দলাই লামাকে আশ্রয় দিল, তখন থেকেই ভারতের সঙ্গে চীনের ঠান্ডা লড়াইয়ের শুরু। 1962-তে সেই লড়াইয়ের একটা মানে ভয়ঙ্কর দিক আমরা দেখতে পেলাম, চীনের আগ্রাসন, সামরিক আগ্রাসন। এছাড়া সীমান্ত সংঘর্ষ কিন্তু দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে চলছে, বিশেষ করে 1962 পর থেকে। বর্তমানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চীন যেখানে পারছে সেখানে গায়ের জোরে ঢুকে পড়ছে। চীনা সেনা সম্পূর্ণ গায়ের জোরে, গা জোয়ারি করে ঢুকে পড়ছে। তারা ইতিমধ্যেই লাদাখ সীমান্তে, তারা নাথুলা অঞ্চলে, অরুণাচল সীমান্তে, সিকিম ও সীমান্তে একের পর এক এলাকা তারা দখল করেছে। নেপাল এবং ভুটানের গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল এলাকা তারা দখল করে নিয়েছে। এবং শুধু দখলই করেনি, তারা সেখানে পার্মানেন্ট স্ট্রাকচার, অর্থাৎ স্থায়ী পরিকাঠামো তৈরি করছে। ব্রিজ, রাস্তাঘাট, বাড়ি ঘরদোর সবকিছু তৈরি করছে, গ্রাম তৈরি করে চীনার মানুষজনকে, চীনা নাগরিকদের সেখানে এনে বসিয়ে দিচ্ছে। এই যে আগ্রাসনের দিক, এই আগ্রাসনটা গোটা পৃথিবীর পক্ষে মারাত্মক ক্ষতিকর। চীনেরও কিন্তু অন্যান্য দেশের সঙ্গে সীমান্ত সমস্যা আছে, জাপানের সঙ্গে চীনের সীমান্ত সমস্যা আছে, রাশিয়ার সঙ্গে আছে, শাখালিন দ্বীপ নিয়ে সীমান্ত সমস্যা আছে, তাইওয়ানকে চীন নিজের মনে করে বলে তাইওয়ানকে দখল করার জন্য চীনের সার্বিক প্রচেষ্টা রয়েছে। সুকান্তদা, ঠিক এই জায়গায় একটা বিষয় জানতে চাইবো, চীনের এত আগ্রাসন কেন? ওই যে বললাম শ্রেয়সী, চীন এই মুহূর্তে এখন আর্থিক এবং সামরিক ভাবে বিশ্বের অন্তত তর্কাতীত না হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। হয়তো রাশিয়ারও বেশি শক্তি চীনের এখন। যদি কোনো বিশ্বযুদ্ধ হয় এই মুহূর্তে, বা সেই পরিমাপে যদি সামরিক শক্তির বিচার করা হয়, তাহলে আমেরিকা রাশিয়ার থেকে চীন কোনো অংশে পিছিয়ে নেই, এটা চীন নিজেও জানে। বিজ্ঞানের উন্নতির দিক থেকে চীন পিছিয়ে নেই, আর্থিকভাবে চীন একটি মহাশক্তি। যখন এই বলগুলো চলে আসে কোনো একটা দেশের, এই বলে তারা বলিয়ান হয়, যেটা একটা সময় আমরা দেখেছি ইউরোপিয়ান দেশগুলোর ক্ষেত্রে। ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, পর্তুগাল সারা বিশ্বে উপনিবেশ তৈরি করেছিল। পরে আমেরিকা, রাশিয়া পৃথিবী জুড়ে তাদের প্রভাব বিস্তার করেছে। এই জায়গাটা এবার পরবর্তী ক্ষেত্রে চীন ধরতে চাই। একেবারেই ধন্যবাদ সুকান্তদা। আমরা কথা বলছিলাম আমাদের
সিনিয়র রিপোর্টার সুকান্ত মিত্রর সঙ্গে। এবং যে জায়গাটা সুকান্তদা বললো যে এখানে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে এবং আন্তর্জাতিক ক্ষেত্র কিন্তু একাধিক বিষয় উঠে আসছে এবং এর সমাধান কোথায়, এটা একটা বড়সড় প্রশ্নচিহ্ন অবশ্যই উঠে আসছে। এবং আবারও কিন্তু ফের চীনের আগ্রাসন, এবং এক্ষেত্রে শুধু আগ্রাসনই নয়, একজন ভারতীয় নাগরিককে অপহরণও করে নিয়ে গেছে চীনা সেনা এবং তাকে ফেরানোর ক্ষেত্রে জোর তৎপরতা শুরু হয়েছে ভারতীয় সেনার তরফে। ইতিমধ্যে কিন্তু হটলাইনে যোগাযোগ করা হয়েছে চীনা সেনার সঙ্গে এবং কখন ফেরানো সম্ভব হবে, কিভাবে ফেরানো সম্ভব হবে, কেননা এই ঘটনার পরই কিন্তু অরুণাচলের তরফে, অরুণাচল প্রশাসনের তরফে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তড়িঘড়ি যোগাযোগ করা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেনার তরফে কিন্তু একাধিক তৎপরতা নেওয়া হয়েছে। এবং এর আগেও যতবারই চীনা অনুপ্রবেশ ঘটেছে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনার ক্ষেত্রে উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক হয়েছে এবং তারা প্রতিবারই কিন্তু এক একটা দিক দিয়ে কিন্তু তারা সেই সেনাকে রোখার বড়সড় তৎপরতা নিয়েছে। ইতিমধ্যে আমরা যদি দেখি বিভিন্ন ক্ষেত্রে সিকিম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অনুপ্রবেশ ঘটেছে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনার তরফে কিন্তু একাধিক তৎপরতা নেওয়া হয়েছে, সেনার আধুনিকীকরণ করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনার ঠিক কোন তৎপরতা সেই দিকে আমরা নজর রাখবো। আমরা আবারও চলে যাব নিউজ রুমে, রয়েছে আমাদের প্রতিনিধি শিবনাথ মুখোপাধ্যায়। শিবনাথদা, একটা বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে, এর সমাধান কোথায় আর কবে? দেখো, প্রথমেও বলেছিলাম এই কথা, আবারও সেই বলবো শেষ কথা। তার কারণ হচ্ছে এর সমাধান নেই। তার কারণ কেউ যদি মনে করে যে সমস্যা জিইয়ে রাখবে তাহলে পরে তারা সমস্যা কিন্তু জিইয়ে রাখবে। দেখো, চীনা কিন্তু আমাদের দেশে ঢুকে তারা কিন্তু বিভিন্ন অরুণাচলের বিভিন্ন গ্রাম ইতিমধ্যেই দখল করেছে এবং শুধু দখল করা নয়, সেই গ্রামগুলোর নাম পরিবর্তন করে দিয়েছে, তাদের নামানুসারে সেই নামকরণ হয়েছে গ্রামগুলোর। অর্থাৎ চীনারা দাবি করছে ওই জায়গা কিন্তু তাদের। অবশ্য পরবর্তী সময় যদিও তাদের কাছে কোনো নথি নেই, ভারত সরকারের পক্ষ থেকে পুরো বিষয়টাই কিন্তু নজরদারি চলছে। এবং একটু আগে যিনি এক্সপার্ট যিনি বলছিলেন, আমি তার কথাগুলো শুনছিলাম, যে আমাদের কিন্তু বহুবার এই কথাবার্তা বা আলোচনা হয়েছে বিভিন্ন মাধ্যমে এবং যে সমস্ত সামরিক নেতৃবর্গ আছে তারা কিন্তু বিভিন্ন আলোচনা করেছে বিভিন্ন সময়, যখন ডোকালামেও আমরা দেখেছিলাম, কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি এখনো পর্যন্ত। সুতরাং যে বালকটি, ছোট্ট বালকটিকে তারা অপহরণ করেছে এবং আমরা আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সেই বাচ্চাটিকে তারা ছেড়ে দেবে। কিন্তু আমাদের একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, যে বিধ্বংসী চোখ দেখাচ্ছে তারা, সামনের দিনে কিন্তু একটা ভয়ঙ্কর কিছু হতে পারে বলে সেটাই মনে করছে বিশেষজ্ঞরা, বিশেষ করে সামরিক বিশেষজ্ঞরা। বারবার কিন্তু তারা এলওসি লঙ্ঘন করে কিন্তু ভেতরে ঢুকে আসছে এবং এই লাইন অফ কন্ট্রোল যখন তারা অতিক্রম করে চলে আসছে, ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু তার যোগ্য জবাব দেওয়া হচ্ছে। কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে আমাদেরও কিন্তু বেশ কিছু সেনা হত বা নিহত হচ্ছেন। সুতরাং এইটা তো কাম্য নয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যার একটা সমাধান বের করতেই হবে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শ্রেয়সী, একেবারেই ধন্যবাদ শিবনাথ দা। সরাসরি নিউজ রুম থেকে ছিল আমাদের প্রতিনিধি শিবনাথ মুখোপাধ্যায়। এবং যে বিষয়টা রোজই ঘটে চলেছে, প্রতিনিয়তই ঘটে চলেছে, আমরা দেখেছি চীনা আগ্রাসন এবং গতকাল যে ঘটনা ঘটেছে আরো একবার চীনা আগ্রাসন, সেই সঙ্গে ভারতীয় নাগরিককে অপহরণ, সব মিলিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন একটা থেকেই যাচ্ছে যে এর সমাধান কোথায়। এবং সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনার তরফে কিন্তু বড়সড় একটা সিদ্ধান্ত নিতে হবে এবং অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও কিন্তু একটা বড়সড় সিদ্ধান্ত নিতে হবে এবং আগামী দিনে ঠিক কোন সিদ্ধান্ত নেয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অপহৃত ভারতীয় নাগরিক অবশ্যই ফিরে আসুক, আমরা সেই কামনাই রাখবো। এবং অন্যদিকে বারবার যে চীনা আগ্রাসন ঘটছে তার
একটি সমাধান সূত্র, সেই চীনা আগ্রাসনকে রোধ করার ক্ষেত্রে ভারতীয় সেনা যাতে একটা সমাধান সূত্র খোঁজ পায় সেদিকেও আমরা আশা রাখবো এবং সেই আশা রেখেই শেষ করছি আজকের নিউজ রুম। আপনারা দেখতে থাকুন সংবাদ ভারত, এবার বাংলার কথা শুনবে ভারত।